নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন রত্না হালদারের লেখা একটি ছোট্ট মেয়ের করুণ কাহিনী। গল্পের নাম মিঠি। আজ তার দ্বিতীয় পর্ব। সাইকোলজিস্ট ডক্টর মৃদুলা প্যাটেলের চেম্বারে রায়কে নিয়ে যাই। ডক্টর প্যাটেল প্রথমে আলাদাভাবে আমার থেকে রায়ের পুরো কেস হিস্ট্রিটা জেনে নেন। আমি সব কিছু বললেও সযত্নে এড়িয়ে যাই মিঠির সম্পূর্ণ প্রসঙ্গ। মিঠি বা ওর পরিবার সম্পর্কে কোনো কথাই আমি ডক্টর প্যাটেলকে বলি না। আমার শিক্ষিত মন আমাকে মানতে বাধ্য করে যে মিঠির ঘটনার সাথে রায়ের এখনকার অবস্থার কোনো যোগাযোগ নেই। এরপরে আমাকে বাইরে পাঠিয়ে ডক্টর প্যাটেল রায়ের সঙ্গে কথা বলতে চাইলেন। আমি বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু ভিতরে কি হচ্ছে তা জানবার প্রবল কৌতূহল হতে লাগলো। কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মাত্র 10-12 মিনিটের মধ্যেই আমার ভেতরে ডাক পড়ল। আমি ভেতরে গেলে ডাক্তারের ইশারায় একজন নার্স রায়কে নিয়ে বাইরে বসালো। রায় চলে গেলে আমি প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে ডাক্তারের দিকে চাইলে উনি বেশ সন্দিগ্ধ কণ্ঠে বলেন, मिस्टर बोस, आपका वाइफ का कंडीशन बहुत ख़राब है। शी इज़ इन एब्सोल्यूट डिप्रेशन। आपकी वाइफ से बात करने की बहुत कोशिश की मैंने, बट शी डिड नॉट रेस्पॉन्ड। एक काम कीजिए, ये कुछ दवाइयाँ है, ये उसे रोज़ खिलाइए और अगले सोमवार को दोबारा ले आइए। এই বলে বেশ কিছু ওষুধ প্রেসক্রাইব করে উনি আমাকে বিদায় জানালেন। প্রথম দিন গিয়ে তাই একরকম কোনো লাভই হলো না। একরকম নিরাশ হয়েই আমি রায়কে নিয়ে বাড়ি ফিরে এলাম। আমি সরজুকে আরও অতিরিক্ত কিছু টাকা দিয়ে ঘরের কাজের পাশাপাশি রান্নার কাজটাও করতে বলে দিয়েছি, এবং সেই সাথে রায়ের দেখাশোনাটাও ওই করছে। আমি ফ্ল্যাটে ফিরে রায়কে সরজুর জিম্বায় রেখে বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। যাওয়ার আগে অবশ্য রায়ের ওষুধগুলো কোনটা কিভাবে খাওয়াতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেলাম সরজুকে। সারাটা দিন কাজের মধ্যে চলে গেল। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করার দরুন এক মুহূর্ত সময় নিজের জন্য বের করা যায় না। যতক্ষণ অফিসে আছি ততক্ষণ অফিসের কাজেই ডুবে থাকতে হবে। তবুও আমার বস অত্যন্ত ভালো মানুষ। তাই হয়তো রায়ের অসুস্থতার খবর শুনে আমার ওয়ার্কিং টাইমটা কিছুটা সংকুচিত করেছেন। তাই নির্দিষ্ট সময়ের একটু আগেই আমি অফিস থেকে বেরোতে পারি। সেই মতো আজকেও বিকেল 5:30টায় অফিস থেকে বেরিয়ে পড়লাম। অফিস থেকে ফ্ল্যাটে পৌঁছতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আজকেও সেই মতো সন্ধে 7টায় আমি পৌঁছে যাই। কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনের কম্পাউন্ডে একটা ছোটোখাটো জটলা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। কেন জানি না মনে হতে থাকে এই জটলা ও জনসমাগমের কারণ রায়। যাই হোক, বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ভেতরে তো যেতেই হবে। তাই পায়ে পায়ে এগিয়ে যাই সামনের দিকে। আর ঠিক তখনই জটলার মাঝে সরজুকে দেখতে পাই। ও হাত পা নেড়ে নেড়ে ওদের স্থানীয় গুজরাটি ভাষাতে সবাইকে কিছু একটা বলছে। দেখে বোঝাই যাচ্ছে মারাত্মক উত্তেজিত ও। আমার কোনো প্রশ্ন করার আগেই ও আমাকে দেখে ভিড় ঠেলে এগিয়ে আসে, আর কোনো ভনিতা না করেই ভাঙা হিন্দিতে বলতে থাকে, साहब, मैं और आपके घर में काम नहीं करूँगी। बिना वजह मार खाने का शौक नहीं है मुझे। আমি যেন আকাশ থেকে পড়লাম। মার খানে কা শখ, এ কথার মানে কি? এরপর ওকে জিজ্ঞাসা করে যা জানলাম তার সারমর্ম হলো, আজকে সরজু আমি অফিস চলে যাবার পর ঘরের সব কাজ সেরে রান্না চাপিয়ে রায়কে স্নান করতে বলে। কিন্তু রায় কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। বারবার বলার পরেও
রায়ের কোনো হেলদোল না দেখে আর কোনো কথা সরজু বাড়ায় না। এরপর দুপুরের খাবার খেয়ে নিতে বললেও রায় নড়ে না, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। সময় গড়াতে থাকলেও রায় নিজের জায়গা থেকে এক চুলও নড়ে না। এদিকে ওর ওষুধ খাওয়ার সময় বয়ে যাচ্ছে দেখে সরজু ওকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাওয়াতে গেলে রায় হঠাৎ করেই অসম্ভব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। সরজুকে আঁচড়ে দিয়ে রক্তারক্তি কাণ্ড করে ফেলেও। অতর্কিত আক্রমণে সরজু দিশেহারা হয়ে গেলে সেই সুযোগে রায় বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে ও দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপরের থেকে অনেক ডাকাডাকি করেও রায় দরজা খোলেনি। ফ্ল্যাটের সিকিউরিটিকে ডেকে দরজা খোলার চেষ্টা করলেও দরজা অটোলক হয়ে যাওয়ায় খোলা সম্ভব হয়নি। আর আমি না আসা পর্যন্ত দরজা ভাঙার উপায় না থাকায় এখনও দরজা ওইভাবেই বন্ধ অবস্থায় রয়ে গেছে। ঘটনার বিবরণ শুনে কি যে করা উচিত তার সেই মুহূর্তে আমার মাথায় এলো না। ওই বন্ধ দরজার পেছনে রায় সেই দুপুর থেকে আটকে রয়েছে মনে হতেই আতঙ্কে আমার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। কোনো মতে সরজুর হাতে কিছু টাকা দিয়ে ওকে আঘাতের ট্রিটমেন্ট করিয়ে নিতে বললাম। এরপর দৌড়ে উঠে গেলাম 4 তলার আমার রুমের সামনে। আমার সাথে সাথেই সিকিউরিটি গার্ড ও 2-1 আবাসিকও এলেন। সবার চোখেই ভয় ও মনে কৌতূহল। কোনো মতে মুখ্য দরজা খুলে এগিয়ে গেলাম বাথরুমের দরজার কাছে। যতটা সম্ভব স্বাভাবিক গলায় রায়কে ডাকলাম, দরজা খুলতে বললাম, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব নেই, না আছে কোনো সামান্য আওয়াজ। ভয়ে হাত পা অসাড় হয়ে আসলো আমার। বাথরুমের রুদ্ধ দ্বারের সামনে দাঁড়িয়ে আতঙ্কে আশঙ্কায় আমার হোশ হারাবার উপক্রম হলো। আমাকে এমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গার্ড এগিয়ে এসে দরজায় সজোরে আঘাত করতে করতে বলল, मैडम जी दरवाज़ा खोलिए, हम सबको बहुत फिक्र हो रही है मैडम जी। কোনো উত্তর নেই, না আছে দরজা খোলার আভাস। আমাদের পড়শি ফ্ল্যাটের মেহতাজি বলে উঠলেন, ऐसे कब तक इंतजार करेंगे बोसबाबू, दरवाज़ा तोड़ दीजिए। আমারও আর অপেক্ষা করার কোনো ইচ্ছা ছিল না। গার্ডকে বললাম দরজাটা ভেঙে ফেলতে। গার্ড দৌড়ে গিয়ে নিচের থেকে একটা ছোট্ট হাত শাবল নিয়ে এসে দরজার লকের ওপরে সজোরে আঘাত করল। বার চারেক জোরে আঘাত করতেই দরজার লক ভেঙে গিয়ে দরজাটা খুলে গেল। ভেতরে নিশ্ছিদ্র অন্ধকার। ভাঙা দরজা দিয়ে ঘরের হালকা আলো ভেতরে পড়েছে। তাতেই দেখলাম রায় জড়সড় হয়ে বাথরুমের একদম কোনায় বসে আছে। ওর চোখে মুখে একটা অবর্ণনীয় ভীতি। আমি এগিয়ে গিয়ে ওকে তুলতে গেলে ও আরও ভয় পেয়ে পেছনে সরে গেল। ওর চোখ দুটো দেখে মনে হলো যেন ও আমাকে চিনতেই পারছে না। এমনভাবে ওকে দেখে আমার কষ্ট হতে লাগলো। ওর আরও কাছে গিয়ে ওকে হাত ধরে ওঠাতে লাগলাম। আর তখনই রায় হঠাৎ খুব রেগে গিয়ে আমার বাড়িয়ে দেওয়া হাতটাকে সজোরে কামড়ে ধরল। ব্যথায় আমার চোখ দিয়ে জল চলে এলো। আর্তনাদ করে উঠলাম আমি। হয়তো আমার চিৎকার শুনেই থতমত খেয়ে রায় আমার হাতটা ছেড়ে দিল। তারপরে ভীত সন্ত্রস্ত চোখে আমার দিকেই তাকিয়ে রইল। আমার হাত থেকে ততক্ষণে রক্তক্ষরণ হতে শুরু করেছে, কিন্তু সেই দিকে আমার কোনো লক্ষ্য নেই। আমি তখন যেন সামনে এক অন্য রায়কে দেখছি। এ কি হচ্ছে আমার রায়ের সঙ্গে? পেছনে দাঁড়িয়ে থাকা গার্ড, মেহতাজি আর বাকিদের মধ্যে তখন মৃদু গুঞ্জন শুরু হয়ে গেছে। আমি স্থাণুবৎ দাঁড়িয়ে আছি। মেহতাজি অবস্থা সামলাতে বাকিদের যার যার ঘরে চলে যেতে বলে গার্ডকে দিয়ে রায়কে তুলে নিয়ে আসতে বললেন রুমে। আমি চুপচাপ সরে দাঁড়ালাম। আমার চোখের সামনেই গার্ড ছেলেটি একরকম জোর করেই রায়কে টেনে উঠিয়ে এনে বেডরুমে ছেড়ে দিল। রায় দেখি ওর কবল থেকে মুক্তি পেয়েই
খাটের একদম কোনায় গিয়ে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে ফের জুবুথুবু হয়ে বসে পড়ল। যেন যা হয়েছে তাতেও খুব ভয় পেয়েছে, আর কৃতকর্মের সাজা পাওয়ার ভয়ে ছোট্ট বাচ্চারা যেভাবে আড়ালে লুকোবার চেষ্টা করে, ঠিক তেমনি ও যেন নিজেকে আড়াল করে রাখতে চাইছে। ওর এমন অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না। মেহতাজি আমার হাতের ক্ষত নিয়ে চিন্তা প্রকাশ করে কিছু বলতে যাচ্ছিলেন। আমি তার আগেই বাধা দিয়ে বলে উঠলাম, मैं बिल्कुल ठीक हूँ मेहताजी, आप फिक्र मत कीजिए। रात हो रही है, मुझे राय को दवाई भी देनी है। মেহতাজি আমার ইঙ্গিত বুঝে ঘাটকে নিয়ে চলে গেল। দরজা লাগাতে গিয়ে লিফটে ওঠার আগে ওদের দুজনের কথোপকথনের খানিকটা শুনে বুঝলাম ওরা রায়কে পাগল ভাবতে শুরু করেছে। আমার বুকের মাঝের বেদনা আর শঙ্কা পাক খেয়ে ঝড়ের আকার নিল। ভাবতেই পারছিলাম না কি করে ওরা রায়কে পাগল বলছে। আমার রায় কি তাহলে সত্যি পাগল হয়ে গেল? না না, এ হতে পারে না। এসব কি ভাবছি আমি? কেনই বা ভাবছি? নিজের ওপরে অসম্ভব রাগ হতে লাগলো আমার। মাথার চুলগুলো মুঠো করে ধরে বসে পড়লাম লিভিং রুমের সোফাতে। কতক্ষণ ওভাবে বসেছি জানি না। হঠাৎ মনে হলো গুনগুন আওয়াজ শুনতে পেলাম, সেই আগের রাতের মতো। উঠে ঘরের দিকে গেলাম। দেখি সেই আগের রাতের মতো রায় মৃদু স্বরে কারোর সাথে কথা বলছে। এগিয়ে গেলাম দ্রুত পায়ে বেডরুমের দরজার কাছে। গিয়েই আমার চোখে যেটা ধরা পড়ল তা হলো রায় দেওয়ালের দিকে মুখ করে ক্রমাগত কথা বলে চলেছে। খুব আস্তে বললেও কানে কিছু কথা এলো আমার। ও বলছে, मैंने काट लिया उसका हाथ, वो बुरे है, सब बुरे है, मैंने ठीक किया ना মিঠি। মিঠি? রায় মিঠির সাথে কথা বলছে? কি করে সম্ভব? কি হচ্ছে এসব? মাথাটা ঘুরে উঠল আমার। পড়ে যেতে গিয়েও সামলে নিলাম নিজেকে। আরও কথা কানে এলো আমার। हाँ, मैं वो दवाई नहीं खाऊंगी, वो गंदे है, प्रॉमिस नहीं खाऊंगी दवाई। হঠাৎ কি হলো আমার জানি না, মারাত্মক রেগে গেলাম আমি। আর রাগের বশেই সেটাই করে বসলাম যা করার কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। দৌড়ে ঘরে ঢুকে রায়ের ওপরে ঝাঁপিয়ে পড়লাম। ওর হাত ধরে টেনে তুলে একের পর এক চড় কষাতে লাগলাম ওর গালে। ও যে অসুস্থ সে কথা বেমালুম মাথা থেকে বেরিয়েই গেছে তখন আমার। নিষ্পাপ শিশুর মতন আমার মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো রাই। কিন্তু তাতেও আমার কোনো হেলদোল নেই। অকথ্য মারলাম ওকে আমি। ওর কপালে কালশিটে পড়ে গেল, নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। একসময় ক্লান্ত হয়ে ওকে ছেড়ে দিলাম আমি। ও এবার আরও ভয়ে গুটিয়ে দেওয়ালের কোণ ঘেঁষে বসে পড়ল। চোখে মুখে প্রবল আতঙ্ক নিয়ে একবার আমার দিকে তাকিয়ে আবার দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে বসে পড়ল। আমি শারীরিক ও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গেছি সম্পূর্ণভাবে। রাতে আর কিচ্ছু খেলাম না, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম। সিদ্ধান্ত নিলাম পরদিন রায়কে নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে। শোয়ার আগে রায়কে জোর করে টেনে এনে শুইয়ে দিলাম বিছানায়। ও প্রথমে বাধা দিলেও কিছুক্ষণের মধ্যে অঘরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার তো দু চোখের পাতায় ঘুম নেই। অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে তখন আমার। এ আমি কি করলাম? কেন করলাম? এত ধৈর্য হারালাম কি করে আমি? ওর বা আমার বাড়ির কেউ যদি এই খবর জানতে পারে তখন কি হবে? না না, কেউ জানবে না। কেউ তো দেখেনি। রায়ের যা অবস্থা, ও কাউকে কিচ্ছু বলতে পারবে না। এসব কি ভাবছি আমি? রায় তো পাগল না। তবে তবে কেন এসব ভাবনা আসছে আমার মাথায়? ওহ, কি যে হলো আমার! তবে আমিও কি পাগল হয়ে যাচ্ছি?
রায়ের সঙ্গে অমন হিংস্র ব্যবহার করায় আমি অনুশোচনার দহনে জ্বলে যাচ্ছিলাম। আর থাকতে পারলাম না। মনে হলো রায়ের কাছে এখনই আমাকে ক্ষমা চাইতে হবে। সেই ভেবে পাশ ফিরেছি। দেখি মেয়েটা অকাতরে ঘুমাচ্ছে, ঠিক যেন একটা বাচ্চা মেয়ের মতন। ওকে আর ডাকতে মন চাইল না। আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে একাত ওকাত হয়ে অবশেষে একসময় ঘুম আসলো আমার অস্থির চোখের পাতায়। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল এক অদ্ভুত অস্থিরতায়। মনে হলো খুব হালকা পায়ে কেউ যেন ঘরে দৌড়াদৌড়ি করছে। পাশে তাকিয়ে দেখি রায় তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আমি কি মনে হতে না উঠে বসে চুপচাপ মটকা মেরে শুয়ে রইলাম। আমার সব ইন্দ্রিয় খুব সজাগ হয়ে উঠল। পায়ের আওয়াজ তখনও হচ্ছে, তবে এক নাগাড়ে নয়, বরং থেমে থেমে। আমি আরও সজাগ হলাম। হঠাৎ মনে হলো পাশের রুমে কোনো বাচ্চা খিলখিল করে হাসছে। সেই মুহূর্তে এক অজানা ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। এ আমি কি শুনছি? এত রাতে আমার ঘরে বাচ্চার হাসি? কিন্তু কেন? কি করে? মনে এসব ভাবনার উদয় হতেই নিজেকে বড্ড ভীতু অপদার্থ বলে মনে হতে লাগলো। মনের ভয় ঝেড়ে ফেলে মাথার পাশের টেবিলে রাখা নাইট ল্যাম্পটা জ্বালাতে যাব, ঠিক তক্ষুনি আমি স্পষ্ট দেখলাম আমার একদম কাছে বিছানার পাশে একজন দাঁড়িয়ে আছে আর হিম শীতল দৃষ্টিতে আমাকে দেখছে। সে আর অন্য কেউ নয়, সে মিঠি। ওর দু চোখে যেন এক নারকীয় ঘৃণার আগুন জ্বলছে। আমি আর সহ্য করতে পারলাম না সেই দৃষ্টি। কখন যেন জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। সেই যে অজ্ঞান হয়ে পড়েছি, হুঁশ ফিরেছে একেবারে সকালে। উঠেই আমার চোখ রাতের সেই ভয়ঙ্কর মিঠি, না মিঠির প্রতিচ্ছায়াকে খুঁজতে লাগলো, কিন্তু তার আর কোনো ছাপ নেই। পাশে তাকাতে দেখলাম রাই তখনও ঘুমিয়ে আছে। উঠে বাথরুমে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ। দেখি রায়ের সব মেডিসিন পড়ে রয়েছে টয়লেটে। দৌড়ে বেডরুমে এলাম মেডিসিন বক্সটা চেক করতে। হ্যাঁ, ঠিক যা ভেবেছি তাই। ডক্টর প্যাটেলের দেওয়া সব ওষুধগুলো গায়েব। রাগে মাথায় হাত দিয়ে খাটের এক কোনায় বসে পড়লাম। একবার মনে হলো রাতের দেখা সেই ভয়ানক বাচ্চা মেয়েটার কাজ নয় তো। পরক্ষণেই মনে হলো ওসব ফালতু চিন্তা। ওটা শুধুই আমার ডিপ্রেসড মাইন্ডের একটা কল্পনা মাত্র। কিন্তু তাহলে ওষুধগুলো ফেললো কে? প্রশ্নটা মনে জাগতেই কাল রাতে রায়ের বলা কথার কিছুটা মনে পড়ে গেল। ও বলছিল, मैं दवाई नहीं खाऊंगी। তবে কি রাই? আমার গভীর ঘুমের সুযোগ নিয়ে মাথায় কথাটা আসতেই রাগটা আবার ফিরে এলো আমার। কিন্তু রাগটা আমি প্রকাশ করলাম না। উঠে গিয়ে প্রাত্যহিক কাজকর্ম করে হাত পুড়িয়ে ব্রেকফাস্ট বানালাম। রাই তখনও ঘুমোচ্ছে। ওকে বার কয়েক ডাকতেই উঠে পড়ল। বললাম ডাক্তারের কাছে যেতে হবে, ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। ও বাধ্য মেয়ের মতন আমার কথা মাফিক সব কিছু করল। খেতে দিলাম, খানিকটা খেয়ে আর খাবারের দিকে তাকালো না। ওর এমন খামখেয়ালিপনা দেখে রাগ হলো আমার, কিন্তু আর কিছু বলার ইচ্ছে ছিল না তখন। ডক্টর প্যাটেলের চেম্বারে রায়কে নিয়ে সময় মতো উপস্থিত হলাম। আগের দিনের মতো আজকেও ওকে বাইরে একজন নার্সের তত্ত্বাবধানে বসিয়ে ভেতরের চেম্বারে আমার সাথে কথা বলেন ডক্টর মৃদুলা প্যাটেল। আজ আর কোনো কিচ্ছু না লুকিয়ে ওনাকে আগা গোড়া সব কথা জানিয়ে দিই আমি। বাদ যায় না মিঠি এবং মিঠির মা ও ওদের পরিবারের কথা। সেই সাথে রিসেন্টলি আমার সাথে যা যা হয়েছে সেই সব অভিজ্ঞতার কথাও
ওনাকে বিনা দ্বিধায় আমি জানিয়ে দিলাম। সব শুনে উনি বেশ খানিকক্ষণ গুম মেরে বসে থাকেন। আমি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ উনি প্রথম কথা বলে ওঠেন। বলেন, देखिए मिस्टर बासु, पहले दिन ही ये सब बता देते तो इतना प्रॉब्लम नहीं होता। फिर भी ठीक है, एक काम कीजिए, मैं आपकी वाइफ को अंदर लाती हूँ। आप मीठी के बारे में सब सच बता दीजिए। और हाँ, जब आप बात करेंगे तब यहाँ सिर्फ आप दोनों ही होंगे। मैं छिपकर आप दोनों को ऑब्जर्व करूँगी। ওকে বলে আমি সম্মতি জানালে ডক্টর প্যাটেল বেল বাজিয়ে বাইরের থেকে রায়কে ভেতরে নিয়ে আসতে নির্দেশ দিলেন নার্সকে। রায় ভেতরে আসলে ডক্টর প্যাটেল ওকে আমার সামনের চেয়ারে বসিয়ে দিয়ে নিজে বাইরে চলে গেলেন। দরজার সামান্য ভেজানো থাকলেও উনি যে বাইরের থেকে আমাদের লক্ষ্য করছেন তা আমি বুঝতে পারলাম। আমি রায়ের দিকে ঘুরে বসলাম। দেখলাম ও মাথাটা কেমন যেন একদিকে কাত করে রেখে ঘাড় গুজে বসে আছে। আমার ওকে দেখে অস্বস্তি হতে লাগলো। তবু নিজের জড়তা কাটিয়ে বললাম, রায়, আজ তোমাকে একটা সত্যি কথা জানাবো। রায়ের হাবে ভাবে কোনো পরিবর্তন নেই। আমি আবার বললাম, মিঠির ব্যাপারে একটা কথা জানানোর ছিল তোমাকে। রায় যেন এবারে সচেতন হয়ে উঠল। সোজাসুজি আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না মুখে। ওর দৃষ্টিতে জানি না কি ছিল, আমার যেন কেমন অস্বস্তি হতে লাগলো। চোখ সরিয়ে নিলাম ওর থেকে, গলা ঝেড়ে নিয়ে বলতে লাগলাম, আসলে রায়, মিঠি আর নেই। নেই মানে ও মারা গেছে। আর চোখে একবার ওর দিকে দেখে নিলাম। ওর নজর যেন গতকালের ঘুমের মধ্যে দেখা মিঠির চোখের মতো হিংস্র জল জ্বলে। আমি সহ্য করতে পারলাম না। চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, আমরা অনুপের বিয়ে অ্যাটেন্ড করতে যাওয়ার 4 দিনের মাথায় এই ঘটনা ঘটে। যেই দিন অনুপের রিসেপশন ছিল সেই দিনই আমি খবর পাই। মিস্টার মাথুর আমাকে ফোন করে সব জানিয়েছিলেন। কি নৃশংসভাবে আশিস পাঠক আর তনুজা দেবী দুজনে মিলে ওই দুধের শিশুটাকে প্রথমে বিষ খাইয়ে তারপর ওর মৃত্যু হলে ওর ছোট্ট দেহটাকে টুকরো টুকরো করে কেটে সামনের নর্দমায় পলিথিনে মুড়ে ফেলে দিয়েছিলেন প্রমাণ লোপাটের জন্য। ছবির মৃত্যুর পর তনুজা দেবী তার ছেলের বিয়ে দিতে তৎপর হন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ওই ছোট্ট মিঠি। তাই মা ছেলের মিলিত চক্রান্তের বলি হয় ওই নিরীহ বাচ্চাটা। কিন্তু কিন্তু এতদিন বাদে বাড়ির সবাইকে পেয়ে তুমি খুব খুশি ছিলে, তাই এই দুঃসংবাদটা জানিয়ে তোমাকে কষ্ট দিতে চাইনি রাই আমি। আর তারপরে তুমি কনসিভ করো, তাই মিঠির মৃত্যুর কথা জানলে তুমি স্ট্রেস হতে, তাই আর সে কথা তোমাকে জানানো হয়নি রাই। এক নাগাড়ে এতটা বলে থেমে গেলাম। রায় কিন্তু কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। ওর মুখের কোণে লেগে থাকা বিচ্ছিরি হাসিতে আমার গা শিরশির করে উঠল। আমি ওর থেকে চোখ সরিয়ে নিয়ে আবার বললাম, কিন্তু এখন আর লুকাতে পারলাম না। জল এখন মাথার ওপরে উঠে গিয়েছে। তুমি কাকে মিঠি কল্পনা করে কথা বলো রাই? মিঠি বেঁচে নেই। 4 মাস আগেও মারা গেছে। তুমি ওর সঙ্গে এখন কথা বলবে কি করে? নিজেকে দেখো রাই, ফিরে এসো। আমরা জীবনের একটা বিরাট আনন্দকে হারিয়েছি ঠিকই, কিন্তু আবার নতুন করে তো আমরা শুরু করতেই পারি, বলো রাই? শুনছো তো রাই? বলতে বলতে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি। চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল আমার, কিন্তু খুব শিগগিরই আমার সব ইমোশন ভয়ে পরিণত হলো। রাই ঘাড় কাত করে কেমন খ্যাক খ্যাক করে হেসে উঠল। আর তারপরে ও কথা বলল। দীর্ঘ 3 মাস পর ও কথা বলল, কিন্তু ও মুখ নাড়লেও ওর গলা দিয়ে যার আওয়াজ বেরোলো
সে এই জগতের কোনো জীবিত প্রাণীর হতেই পারে না। ঘষা ঘষা গলায় চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনলে মনে হবে যেন একজন নয়, দুজন নয়, তার বেশি একত্রে কথা বলছে। আর যা বলছে ভাঙা ভাঙা হিন্দিতে বলছে সব। সে কথাগুলো হলো, सिर्फ अपना मतलब का समझते हो अंकल? उस दिन आंटी को क्यों मुझसे ले गए थे? आज मैं आपसे आंटी को छीन लूंगी, मेरे साथ ले जाऊंगी आंटी को। आप कुछ नहीं कर पाओगे। मैं जैसे घुट घुट के मरी हूँ वैसे मरोगी, सब मरोगे, तुम सब मरोगे। কথাটা বলেই রাই কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। এ কার কথা শুনলাম? এ কি কোনো মানুষের গলা? আমার রাই শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতকোত্তর করেছে। ওর সুরেলা কণ্ঠের জাদু যে কাউকে মুগ্ধ করবে। তার এমন ভয়াবহ পৈশাচিক গলা হতেই পারে না। ঘটনার আকস্মিকতায় এতটাই শক্ট হয়ে গেছিলাম যে আমার সামনে ও পড়ে গিয়ে ওর মুখ থেকে ফেনা বের হয়ে ওর চোখ উল্টিয়ে বিশ্রী অবস্থা হয়ে গেছে। তা আমার যেন চোখেই পড়ছে না। নিজের চেয়ারে বসে এক রাশ ভয় আর জড়তা নিয়ে আমি ওকেই দেখছি। ও যেন আমার স্ত্রী, আমার রাই নয়। ও যেন অন্য কেউ, যাকে আমার এখন ভয় লাগছে। ডক্টর প্যাটেল ততক্ষণে চলে এসেছেন। উনি ও নার্স ভদ্রমহিলা দুজনে রাইকে ধরাধরি করে তুলে নিয়ে ঘরের কোনায় রাখা বেডটায় শুইয়ে দিলেন। আমি উঠলাম না, ঠায় বসে রইলাম। ডক্টর প্যাটেল মনে হয় আমার সেই মুহূর্তের মানসিক অবস্থা বুঝতে পেরেছেন। আমার দিকে তাকিয়ে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, ঘাবড়াইয়ে মত, आपकी वाइफ ठीक है, शी नीड्स रेस्ट। আমি এক ঢোকে সবটা জল খেয়ে নিলাম। আমার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, চোখ বিস্ফোরিত। ডক্টর প্যাটেল দেখি রায়কে একটা ইঞ্জেকশন দিচ্ছেন। আমি সেদিকে তাকিয়ে জড়ানো গলায় বললাম, ইসে ইসে क्या हुआ है डॉक्टर? डॉक्टर प्याटेल बोले उठलेन, मल्टीपल पर्सनालिटी डिसऑर्डर। मीठी उनकी दिल और दिमाग में इतना छाई हुई है कि वो अपने आप में मीठी को दिखने लगी है। अब वो जो भी करती है खुद से नहीं, मीठी बन के करती है। हमें भये डॉक्टर प्याटेल के जिज्ञासा करे उठलाम, वो ठीक तो हो जाएगी ना डॉक्टर? डॉक्टर प्याटेल बोलें, यस शी विल गेट वेल, बट कुछ तो समय लगेगा और वो खुद से ठीक होना चाहेगी तभी ठीक हो पाएगी। आमी जिज्ञासा करलाम, इसका मतलब क्या है डॉक्टर? डॉक्टर प्याटेल बोलें, मतलब अगर मिसेस बासु मीठी की याद को पीछे छोड़ अपने आप को फिर से जीना चाहेगी तो ही ठीक हो पाएगी, वरना ठीक होने में कितना दिन लगेगी ये नहीं बोल सकते मिस्टर बासु। আমি কিছুটা বুঝলাম, কিছুটা বুঝলাম না। আরও কিছু ওষুধ নিয়ে ও অচেতন রায়কে নিয়ে গাড়িতে বসিয়ে জড়িয়ে ধরে নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হলাম। পথে আদিনাথের মন্দিরের সামনে 3 মাথার মোড়ে অসম্ভব ট্রাফিক জ্যামের কারণে গাড়ি দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার দেখলাম ইঞ্জিন বন্ধ করে দিল, অর্থাৎ এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে। সেই মতো বসে আছি। রায় তখনও অচেতন। ডক্টর প্যাটেল যে কড়া ডোজের ইঞ্জেকশন ওকে দিয়েছেন তাতে ও প্রায় 6-7 ঘন্টা টানা ঘুমোবে, তাই এত তাড়াতাড়ি তো ও জাগবে না। গাড়ির ব্যাক সিটে বসে থাকতে থাকতে হয়তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎ একজনের আওয়াজ পেয়ে পাশের জালনাতে চোখ পড়তেই চমকে উঠে দেখি জটা জুটোধারী কৌপিন পরিহিত এক সন্ন্যাসী। চোখে তার ঐশ্বরিক অন্তর্ভেদী তেজ। জালনার বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অচেতন রায়ের দিকে আর আপন মনেই বলছেন, काली साय ने घेर लिया है, मौत सर पर खड़ा है।
ভৈরবনাথ মদত কর, নাদান বাচ্চি কি মদত কর, রক্ষা করো প্রভু। এতটুকু বলেই উনি ভিড়ের ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। আমার ভীষণ অদ্ভুত লাগছিল, কিন্তু মন চাইছিল একবার ওনার সাথে দেখা করি। সেই মতো ড্রাইভারকে সবে বলতে যাব গাড়ি এক সাইডে পার্ক করতে, কিন্তু তার আগেই সিগন্যাল সবুজ আলো দেখালে গাড়ি চলতে শুরু করে। আমি কিছুটা হতাশ হলেও তারপরে ভাবি রায়কে এভাবে একা গাড়িতে ফেলে যাওয়াটা সমীচীন নয়, তাই চুপ করে যাই। ফ্ল্যাটে ফিরে মিসেস মাথুরকে ডেকে নিই। বয়স্ক এই ভদ্রমহিলা রায়কে নিজের মেয়ের মতো ভালোবাসেন, তাই এক ফোন কলেই চলে আসেন উনি আমার ঘরে। আবার আসার সময় সরোজকেও সাথে নিয়ে আসেন বুঝিয়ে সুঝিয়ে। সরোজও ভেতরে এসে এক কোণায় চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি মিসেস মাথুরের কাছে রায়কে রেখে বেরিয়ে আসি। গাড়ি নিচে দাঁড়ানোই ছিল। উঠে বসে আদিনাথ মন্দিরের দিকে যেতে বলি। মন্দিরের সামনে এসে নামি ঘণ্টাখানেকের মধ্যেই। নেমে দৌড়ে মন্দিরে ঢুকি। ভেতরে গিয়ে কয়েকজনকে সন্ন্যাসীর বিবরণ দিতেই তারা বলেন, উনি উনি এখানেই থাকেন, মন্দিরের ভোগ প্রসাদ খান, খুব কম কথা বলেন, ওনার ওপরে দৈব কৃপা আছে। প্রায় 1 বিঘা জমির ওপরে দাঁড়িয়ে আছে ওই সুপ্রাচীন মন্দিরটি। সময়ের আঘাতে তার সৌন্দর্যে চির ধরলেও তার আভিজাত্য কম হয়নি এতটুকু। কিন্তু আমার তখন মন্দির বা তার শিল্পকলা দেখার কোনো ইচ্ছেই ছিল না। চারিদিকে নিজের সন্ধানী চোখ বুলিয়ে সেই কৌপিনধারী সন্ন্যাসীকেই খুঁজে চলেছি, কিন্তু কোথাও তার চিহ্নমাত্র নেই। যেন কর্পূরের মতো উবে গেছেন উনি। দিশেহারা হয়ে মাথায় হাত দিয়ে যখন মন্দিরের এক কোণায় বসে পড়েছি আর ভাবছি এবারে কি করব, ঠিক তখনই মাথায় একজনের হালকা হাতের স্পর্শে মাথা তুলে দেখি সেই সন্ন্যাসী মুখে স্মিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে। ওনার ঘোলাটে চোখের অন্তর্ভেদী দৃষ্টি আমার মনের সব কথা যেন পড়ে নিচ্ছিল। মৃদু হেসে উনি অনেকক্ষণ পরে বললেন, বেটা, जिसके दरबार में आया है उससे मिला है क्या अभी तक? আমি চমকে উঠলাম। সত্যি তো, আদিনাথ ভৈরব মহারাজের মন্দিরে পা রেখেছি, কিন্তু সন্ন্যাসীকে খোঁজার চেষ্টা করতে করতে মন্দিরের গর্ভগৃহেই তো যাইনি, ভৈরবনাথের দর্শনও করিনি। আমার ভাবনাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে উনি বললেন, उनसे मिलके आ बेटा, बाबा के रूप में मत जा, बाबा दया निधान है, कृपालु है, भक्त की कोई भी पीड़ा बाबा हार लेता है, विश्वास रख बाबा पे, उनका दर्शन करके आ, मैं यहीं पे तेरा इंतजार करूँगा। সন্ন্যাসীর কথা মতো গেলাম মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহটি এই দিনের বেলাতেও বেশ অন্ধকার। একটিমাত্র বিশাল আকার মাটির প্রদীপ জ্বলছে, আর তার আলোতেই ভৈরব মহারাজের মূর্তির যে রূপ দেখলাম তাতে রীতিমতো দেহ শিহরিত হলো। সম্পূর্ণ কালো মূর্তির রক্তবর্ণ চোখ দুটো যেন একেবারে জীবন্ত। আদিনাথ ভৈরব মহারাজের 4 হাতে যথাক্রমে ত্রিশূল, চাবুক, নরমুণ্ড ও অভয় মুদ্রা, গলায় নরকরটি ও সর্পমালা। রক্তাভ ঠোঁটের দুপাশ বেয়ে নেমে এসেছে দুটি সুতীক্ষ্ণ সদন্ত। ওনার বাহন এক ভয়াল দর্শন কালো কুকুর, যার 3টে মাথা। সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। উনি বলেছিলেন, বাবাকে রূপ মে মত জানা, ও দয়া নিধান হ্যায়, কৃপালু হ্যায়। ভৈরব মহারাজের মূর্তির সামনে দাঁড়িয়ে সত্যি সাময়িক ভয় লাগলো। বেশিক্ষণ সেই মূর্তির দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়, কিন্তু আমার অজান্তেই আমার মনের গহীনে প্রতিধ্বনিত হলো, হাত জড়ো করো, নিজের সব কষ্ট, সব সমস্যার কথা ভৈরব মহারাজের পায়ে নিবেদন করো, সব ঠিক হয়ে যাবে। আমি যেন যন্ত্রচালিতের মতো এগিয়ে গেলাম মূর্তির একদম কাছে। হাত জড়ো করে নিজের সব বেদনা উজাড় করে বলে দিতে লাগলাম। 2 চোখ ছাপিয়ে অশ্রুধারা বাঁধ ভাঙা নদীর মতো বেরিয়ে আসতে লাগলো। বুঝলাম
এতদিন ধরে আমার ভেতরে জমে থাকা কষ্টগুলো বেরোনোর পথ পেয়ে অবিরামভাবে নিঃসৃত হচ্ছে। অন্যান্য দর্শনার্থীরা আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে। আমার তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমি যেন বিভোর হয়ে গেছি। ঠিক কতক্ষণ যে ওভাবে ছিলাম জানি না। চেতনা ফিরল মন্দিরের পুরোহিতের আওয়াজ শুনে। তাকিয়ে দেখি গেরুয়াধারী পুরোহিতজি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি ওনার দিকে তাকালে হেসে উনি বললেন, হাত আগে লাও বেটা। আমি ডান হাত এগিয়ে দিতেই উনি প্রসাদী ফল ও ফুল আমার হাতে দিলেন। আমি মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম। উনি বলে উঠলেন, भगवान भैरवनाथ तुम्हें और तुम्हारी अपनों को मुश्किल से बचाए। জয় ভৈরব মহারাজ কি। বলে উনি চলে যান। আমিও একবার ভৈরব মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে আসি গর্ভগৃহ থেকে। বেরিয়ে দেখি সেই সন্ন্যাসী ওখানেই ঠাই দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে মৃদু হেসে এগিয়ে আসেন উনি। আমি ওনার কাছে যাই। পুরোহিতের দেওয়া প্রসাদ থেকে খানিকটা ওনাকে দিই। উনি হাত পেতে নিয়ে মাথায় ঠেকিয়ে মুখে পড়েন। এরপর আমার দিকে ফিরে বলেন, চল বেটা, कहीं बैठकर बातें करते हैं। বলে উনি আগে আগে হাঁটা শুরু করলেন, আর আমি ওনার পেছনে চলতে থাকি। চলতে চলতে দেখি উনি মন্দিরের সংলগ্ন বিশাল উদ্যানে হাজির হয়েছেন। এই জায়গাটা অপেক্ষাকৃত নির্জন। পাশেই একটা বিরাট জলাধার আছে। তাতে এত মাছ যে জলের ওপর থেকেও তাদের দেখা যাচ্ছে বেশ ভালোভাবে। আমাকে নিয়ে গিয়ে সন্ন্যাসী সেই জলাধারের সিঁড়িতে বসালেন। উনি জোর আসনে বসলেন একদম জল ঘেঁষে, আর আমি ওনার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে জলের ওপরে বাতাসের দোলা লেগে তৈরি হওয়া ছোট্ট ছোট্ট ঢেউগুলোকে দেখলেন উনি। তারপর নিজেই বলে উঠলেন, बेटा, इस पृथ्वी में ऐसी बहुत सी घटनाएं होती है जिसका शायद कोई भी कारण तुम्हारी विज्ञान ना दिखा पाए, लेकिन वो होती है। खुले आंखों से जिनको हम नहीं देख पाते, मन की आंखों से उनका साक्षात्कार कर सकते हैं। কিছু সময়ের বিরতি নিয়ে উনি আবার বললেন, बेटा, मृत्यु से जीव का अंत होता है, जीवन का नहीं। आत्मा अविनाशी है, उसका विनाश नहीं होती। वो सिर्फ अपना आकार बदलता है और एक नई यात्रा करता है। पर जो प्राणी अपनी कामना इच्छा अपूर्ण रखकर समय से पहले ही इस जगत को छोड़ते हैं, उसे इस धरती की मायाजाल में फंसा रहना पड़ता है, और इस प्रक्रिया में वो खुद भी दुख पाता है और दूसरों को भी दुख देता है। अपूर्ण अधूरी इच्छा लेके मरने वाले ये आत्मा दुरात्मा होते हैं। আমি অবাক হয়ে ওনার কথা শুনছিলাম, কিন্তু শেষের কথাগুলো শুনে কেমন যেন খারাপ লাগলো। ভাবলাম, একটা বছর চারেকের অবোধ বাচ্চা কি করে দুরাত্মা হতে পারে? ত্রিকালদর্শী সন্ন্যাসী বোধহয় আমার মনের ভাবনা পড়ে ফেললেন। তাই তো আমার দিকে ফিরে আবার বলে উঠলেন, बेटा, बच्चा हो या बुरा, मृत्यु के पश्चात कोई किसी का अपना नहीं होता। और तेरी बीबी पे सिर्फ एक बच्चा का नहीं, एक और आत्मा का भी नजर पड़ा है। আমি আতঙ্কিত হয়ে বলে উঠলাম, क्या? সন্ন্যাসী বলে উঠলেন, हाँ बेटा, उस दिन गाड़ी में उसे देखकर ही मैं समझ गया था। तू मुझे ये बता, पिछली 1 साल में तुम लोगों के साथ क्या क्या हुआ था? এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।